পুতুল নাচের রীতিকথা এই বইটা সম্পর্কে আমার ছোটবেলায় মানে বেশ অনেক বছর অব্দি ধারণা ছিল যে এটা বোধহয় পুতুল নাচ, যারা পুতুল নাচ দেখিয়ে বেড়ায় গ্রামে গ্রামে তাদের জীবন এই সমস্ত কিছু নিয়ে লেখা। পরবর্তীকালে এই বইটা সম্পর্কে যখন জানতে পারি তখন আমার সেই ধারণা ভাঙে। কিন্তু এই কিছুদিন আগে যখন আমি মূল বইটা পড়লাম তখন আমি ফিরে গেলাম আবার আমার সেই আগের ধারণায়। হ্যাঁ, এটা একদম 100% এটা পুতুল নাচের গল্প, শুধু তফাৎ একটাই, এটা কাপড়ের তৈরি জরির পোশাক পরানো ঝকমকে স্টেজের পুতুল নয়। এই পুতুলগুলো জীবন্ত, আমি আপনি আমরা সবাই, এবং অদৃশ্য থেকে কারোর অঙ্গুলি হেলনে আমাদের জীবনটা এই পুতুল নাচের মতোই নিয়ন্ত্রিত হয়ে চলেছে। তো এইরকম একটা অসাধারণ একটা ইন্টারেস্টিং ভাবনা নিয়ে লেখা একটা বাংলা সাহিত্যের ক্লাসিক, এবং লেখক আমার অত্যন্ত প্রিয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই বইটা পড়তে আমার অনেক দেরি হয়ে গেল, আরো আগেই পড়া উচিত ছিল, কিন্তু যাই হোক এই বছরের শুরুতেই আমার পড়া প্রথম বই পুতুল নাচের ইতিকথা, এবং 2025-এর যে 10টা বই পড়তেই হবে সেই লিস্টেও এই বইটা ছিল। সেই ভিডিওটা আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখুন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এবং ওপরে। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই এই বইয়ের মূল বিষয়বস্তুতে। ছোট্ট হারু ঘোষ, সে পড়ন্ত বিকেলবেলায় একটা বট গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় আকাশের দেবতা তার দিকে তাকিয়ে কটাক্ষ করলেন। হারু ঘোষের কাঁচা পাকা চুল, বসন্তের দাগ সম্বলিত রুক্ষ চামড়া সমস্ত নিমেষের মধ্যে জ্বলে পুড়ে ঝলসিয়ে গেল। বজ্রাঘাতে তার মৃত্যু হলো। এইরকম একটা ধাক্কা দেওয়া শুরু এই কাহিনী, লিটারালি একদম শুরুতেই এই ঘটনাটা ঘটে। তারপর আমরা দেখি হারু ঘোষের মৃতদেহ আবিষ্কার করছে শশী, সেই গ্রামেরই ডাক্তার, এবং তারপর এই শশীর জীবনের যাত্রাপথ ধরেই আমাদের মূল কাহিনী এগোতে থাকে। এই গল্পের পটভূমি প্রথম বিশ্বযুদ্ধোত্তর বাংলার একটি গ্রাম গাওদিয়া। সেই গ্রামের এক বড়লোক সুদখোর মহাজন গোপাল, তারই পুত্র এই শশী। শশী সদ্য পাশ করা ডাক্তার, এক আধুনিক মানসিকতা সম্পন্ন শিক্ষিত মার্জিত যুবক। এই গ্রামের কুসংস্কারাচ্ছন্ন পঙ্কিল কর্দমাক্ত পরিবেশ তার একদম ভালো লাগে না, এখান থেকে সে পালাতে চায়। তার চোখে অনেক বড় বড় স্বপ্ন, সে কলকাতায় গিয়ে প্র্যাকটিস করবে, বিলেত যাবে, শহরে তার একটা সাজানো গোছানো পরিষ্কার ছিমছাম একটা বাড়ি, একটা সংসার হবে, এবং সেই সংসারের হাল ধরবেন একজন শিক্ষিতা মার্জিতা একজন আধুনিকা গৃহিণী। অন্যদিকে আমরা দেখি যে তার পিতা গোপাল, তিনি কি চান, তার এই যে এত অঢেল বিষয় সম্পত্তি জমি জমা এই সমস্ত উত্তরাধিকারী তো তার একমাত্র পুত্র শশী। সে ডাক্তারি গ্রামের মধ্যে টুকটাক যা করলো এই সমস্ত সম্পত্তি তারই মহাজনী কারবার এসব দেখাশোনা করে এই গ্রামে এসে থিত হবে, এবং এই নিয়েই এই পিতা পুত্রের দ্বন্দ্ব। কিন্তু তাই বলে সেই চেনা ছকের ডিক্টেটর পিতা এবং তার রেবেল পুত্র এই একমাত্রিক সমীকরণ কিন্তু নয়। আমরা দেখি গল্পের বেশিরভাগ অংশ জুড়েই এরা কেউ কাউকে দেখতে পারে না, এদের মধ্যে বাক্যালাপ বন্ধ, কিন্তু তবুও কোথাও গিয়ে আজন্ম লালিত যে সংস্কার, পিতার প্রতি যে সম্ভ্রম, সেগুলো থেকে কিন্তু শশী বেরোতে পারে না। সেই গণ্ডিটা অতিক্রম করে পিতার সাথে দুর্ব্যবহার করা বা সরাসরি রুখে দাঁড়ানোর সাহস শশীর নেই। আবার উল্টো দিকে এরকম একটা দুশ্চরিত্র একটা লোক গোপাল, এবং ছোটবেলা থেকে দেখে আসছি যে ছেলেমেয়ের প্রতি সেরকম ভালোবাসার যে প্রদর্শন সেরকম কিছুই সে করেনি, কিন্তু তবুও শেষ বয়সে এসে একমাত্র ছেলেকে আঁকড়ে ধরা, তার একটু সাহচর্য পাওয়ার জন্য সে যেন একটা কাঙালের মতন করে। তো সমস্ত কিছু মিলেমিশে খুব লেয়ার্ড বহুমাত্রিক একটা সমীকরণ, এই পিতা পুত্রের দ্বন্দ্ব এই কাহিনীর একটা বড় অংশ জুড়ে রয়েছে, এবং তার সাথে যুক্ত হয়েছে শশীর নিজের জীবনের অন্তর্দ্বন্দ্ব, যার মধ্যে সব থেকে বড় দ্বন্দ্বটা হলো এই যে সে মুখে বলে বা বিশ্বাস করে এই গ্রামকে সে ভালোবাসে না, এখান থেকে সে যেতে চায়, কিন্তু তবুও কোথাও গিয়ে এমন কিছু বন্ধন, এমন কিছু দায়িত্ব, এমন কিছু সম্পর্ক তাকে এই গ্রামে বেঁধে রাখে, যে বন্ধনগুলো সে চাইলেও এক কথা ছিন্ন করে বেরিয়ে যেতে পারে না। এবং এই যে শশীর জীবনের দ্বন্দ্ব বা এই যে বন্ধন যে বললাম, সেটার হাত ধরেই এই কাহিনীর অন্যান্য চরিত্রগুলোর সাথে ধীরে ধীরে আমরা পরিচিত হই। শুরুতে যে হারু ঘোষের কথা বলেছিলাম, বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল, তার কন্যা মতি। আসলে এই মতির জন্য ভিনগাঁয়ে পাত্র দেখতে গিয়েই হারু ঘোষের মৃত্যু হয়। তিনি চেয়েছিলেন তার সুন্দরী কন্যা মতিকে তিনি কোনো অশিক্ষিত এবং তার থেকে বয়সে অনেক বড়, হয়তো দোজবরে এরকম কারোর সাথে তিনি বিবাহ দেবেন না, এরকম কারোর হাতে তাকে সঁপে দেবেন না। তাই ভিনগাঁয়ে পাশ করা পাত্র দেখতে তিনি গিয়েছিলেন। এখন হারু ঘোষের মৃত্যুর পর সমাজের চাপ আসে মতিকে পাত্রস্থ করার জন্য। এদিকে মতি, সে খুবই সহজ সরল, সে স্বপ্ন দেখে যে একটা রূপকথা রাজকুমার এসে আমাকে একদম উড়িয়ে নিয়ে চলে যাবে।
তো এই মতির জীবনে কি হবে, কার সাথে তার বিবাহ হবে কি হবে না, হলে কি হবে, এইটা এই বইয়ের একটা খুব ইন্টারেস্টিং একটা সাব প্লট। এবং আরেকটা যেটা এই বইয়ের খুব ইন্টারেস্টিং চরিত্র, সে হলো কুসুম। এই হারু ঘোষের পুত্র পরাণ, পরাণের স্ত্রী কুসুম, নিঃসন্তান যৌবনবতী এক রমণী, যার যৌবনের কামনা বাসনা তার স্বামী পরাণকে নয় শশীকে ঘিরে আবর্তিত। এবং এই গ্রাম্য নারীটি নানান ছলে নানান কৌশলে তার সেই মনের বাসনা জানাতেও কিন্তু দ্বিধা করে না। আবার শশী খুব সন্তর্পণে সেটা এড়িয়ে গেলেও আমরা দেখি তার একটা কোথাও গিয়ে দুর্বলতা রয়েছে কুসুমের প্রতি। আর এদের এই যে একটা সংলাপ আমার মনে হয় বাংলা সাহিত্যে অমর হয়ে রয়েছে, সেটা হলো কুসুম যখন শশীকে বলে যে ছোটবাবু আপনার কাছে আসলে আমার সারা শরীরের মধ্যে কেমন জানি করে, তখন শশী বলে শরীর শরীর, তোমার মন নাই কুসুম? একজন চাইছে শারীরিক সান্নিধ্য, আর একজন চাইছে মানসিক সম্পর্কের। এই যে ফাইন ব্যালেন্স, এই যে দ্বন্দ্ব, এইটাও এই গল্পে খুব সাটল হইতে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যে বলার অপেক্ষা রাখে না। এবং আরো অনেক চরিত্র, বিন্দু, যামিনী কবিরাজ, তার স্ত্রী সেন দিদি, কিংবা যাদব বাবু, পাগলা দিদি, এরকম অসংখ্য চরিত্র যাদের কথা আমি সব এই বিষয়বস্তু অংশে আমি বলতে পারছি না, আপনারা বইটা পড়ে জানবেন। কিন্তু এটা প্রত্যেকেই নিজ গুণে স্বতন্ত্র, এবং এই প্রত্যেকের কাহিনী একসাথে মিলে গড়ে উঠেছে পুতুল নাচের ইতিকথা। এবার সেন্ট্রাল থিম, শুরুতেই যেটা বলছিলাম যে আমাদের নিজেদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নেই, অদৃশ্য থেকে কেউ বা কারা সেটা নিয়ন্ত্রণ করছে। এইটা এই বইয়ের সেন্ট্রাল থিম। এবং এটা শুনে মনে হতেই পারে ওপর ওপর যে লেখক হয়তো অদৃষ্টবাদকেই প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তা কিন্তু নয়। গল্পটা যত এগোতে থাকে আমরা আরো গভীরে ঢুকতে থাকি, আমরা দেখি যে না, এই যে অদৃশ্য অঙ্গুলি হেলন, সেটা কোনো বিধাতা, ঈশ্বর বা অদৃষ্ট সবসময় তা কিন্তু নয়। একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, শশী সে সবসময় চেয়েছে সবার ভালো করতে, তার বোন বিন্দু, এই যে মতি বা কুসুম, কিন্তু আলটিমেটলি সে একটা জায়গায় চরম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে যে আমি এদের জন্য ভালো করতে চাইছি, কিন্তু কোথাও গিয়ে আমি যেন এদের খারাপ করে ফেলছি। এবং আমাদের জীবনে আমরা অনেক সময় দেখি আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের সমাজ এমন কিছু গণ্ডি বেঁধে দিয়েছে, এমন কিছু সংস্কার আমাদের মধ্যে দিয়েছে, বা আমি একজনের জন্য একটা কিছু করতে চাইছি, সে হয়তো এমন একটা কিছু করে বসলো যেটা চাইছি সেটা হচ্ছে না। তো এই সমস্ত কিছু মিলে আমরা এমন একটা জালে জড়িয়ে রয়েছি, চারদিক থেকে সবকিছুই যেন আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করছে, চালিত করছে। এই বইয়ের আমার কি কি ভালো লেগেছে। নাম্বার 1, প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে এই বইয়ের প্লট এবং সাব প্লট। শশী মূল চরিত্র হলেও এই অন্যান্য অনেক বেশ মেজর ক্যারেক্টার্স রয়েছে, এবং তাদের নিয়ে এই যে সাব প্লট গুলো এত ইন্টারেস্টিং। এই বইতে এক একটা আলাদা আলাদা সেটা মাত্রা যোগ করে, আলাদা আলাদা থিম, আলাদা আলাদা বিষয় নিয়ে আমাদেরকে ভাবায়, এবং এমন কিছু প্লট টুইস্ট রয়েছে যেগুলো পড়তে আশ্চর্য তো হতেই হয়, এবং পাঠক হিসাবে এই বইটা পড়ার যে এই যে ভালো লাগা, তার মাত্রাটা অনেক গুণ বেড়ে যায়। নাম্বার 2, এই বইয়ের চরিত্র, অনেকগুলো মুখ্য গৌণ চরিত্র এই বইতে রয়েছে, এবং প্রত্যেকেই যেটা আগেই বলেছি নিজগুলো স্বতন্ত্র, আমাদের মনে দাগ কেটে যায়। এবং যেটা ক্যারেক্টার ট্রান্সফরমেশন, এই বইয়ের একটা খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো আমরা একদম শুরুতেই প্রত্যেকটা চরিত্রকে একদম সাধারণ আমাদের চারপাশে দেখা গ্রামের কিছু মানুষ আমরা এই হিসাবে দেখি, কিন্তু তারপর এরা হয়ে ওঠে অসাধারণ। এবং এক একটা চরিত্রের তো এমন ট্রান্সফরমেশন ঘটে যে আমরা প্রথমে যাকে দেখেছিলাম শেষে এসে চিনতে পারি না, কিন্তু এই পরিবর্তনটা, এই ক্যারেক্টার ট্রান্সফরমেশনটা প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত বিশ্বাসযোগ্য। বিশেষ করে এখানে একটা চরিত্রের কথা আমি বলার লোভ সামলাতে পারছি না, কুমুদ, একজন ছন্নছাড়া বোহেমিয়ান ছেলে, শিক্ষিত আধুনিক মনস্ক একটি ছেলে, যেই কিনা বোধহয় একমাত্র চরিত্র যে এই পুতুল নাচের জাল ছিঁড়ে বেরিয়ে নিজের টার্মসে নিজের জীবনটা বাঁচতে যায়। কিন্তু পাঠক হিসাবে আমি বুঝতে পারি না, মানে এই ছেলেটাকে স্যালুট করব নাকি দূর এরকম একটা ছন্নছাড়া ছেলের উপর ভরসা করব না। তো এরকম একটা দ্বিধা দ্বন্দ্বে কিন্তু লেখক আমাদের রেখে গিয়েছেন, যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রায় প্রত্যেকটা আমি উপন্যাস যে কটা পড়েছি সেক্ষেত্রেই আমি দেখেছি যে পাঠকের ওপর ছেড়ে দিয়েছেন চরিত্রগুলো কেমন, এবং একটা জায়গায় এসে মনে হয় দূরে সব ভাববো না, হু আর উই টু জাজ। নাম্বার 3, নারী চরিত্র। যে সময়কার পটভূমিতে লেখা, এবং বেশিরভাগ চরিত্রই এখানে গ্রামের, তারা আধুনিকতা বা শিক্ষার আলোকপ্রাপ্ত নয়, কিন্তু তবুও প্রায়
প্রত্যেকটা নারী চরিত্র এক্ষেত্রে এত স্ট্রং। এদের প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব গল্প রয়েছে, তাদের ক্যারেক্টার এজেন্সি রয়েছে। তারা জাস্ট মানে শোপিসের মতন বা ওই নায়কের গল্পকে এগিয়ে নেওয়ার জন্য তারা থাকে না। প্রত্যেকটা নারী চরিত্র তারা অত্যন্ত দৃঢ়, তারা প্রত্যেকে স্বমহিমায় উজ্জ্বল। এবং তারপর যেটা বলার কথা, সেটা আমরা পদ্মা নদীর মাঝিতেও দেখেছি, কুবের কপিলার প্রেম, সেখানেও একটা অবৈধ প্রেমের একটা ব্যাপার ছিল। এক্ষেত্রেও আমরা দেখি যে কুসুম সে ইতিমধ্যে বিবাহিত এবং শশীর প্রতি সে আসক্ত, শশীর দিক থেকেও একটা দুর্বলতা রয়েছে। এই জায়গাটায় অবশ্যই একটা অবৈধ প্রেম, একটা রগরগে মশলাদার করে তোলার একটা জায়গা ছিল, কিন্তু লেখক মানিক বন্দ্যোপাধ্যায় তিনি এত অসাধারণ একটা মনস্তাত্ত্বিক লেভেলে এই যে টেনশনটাকে তিনি বেঁধে রেখেছেন, এবং শেষ পর্যন্ত হতে গিয়েও হয় কি হয় না এরকম একটা ব্যাপার, কোথাও গিয়ে সেই রাসটাকে তিনি কিন্তু আলগা করেননি। এবং সেই কুবের কপিলার প্রেমের মতোই তাই বাংলা সাহিত্যে অমর হয়ে রয়েছে শশী কুসুমের সম্পর্ক। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ওই লেখন শৈলী, লেখক যেভাবে এই সমস্ত এক একটা আলাদা আলাদা কাহিনী একসাথে জুড়ে মূল কাহিনী তো গড়ে তুলেইছেন, কিভাবে তার মধ্যে দিয়ে সেই সময়কার সমাজ জীবন, মানব জীবন, এক একটা সংসারের বা গ্রামের ছোট ছোট পলিটিক্স গুলো, সেই ডায়নামিক্স গুলো, আমাদের বহির্জগৎ এবং মনোজগতের যে নানান দ্বন্দ্ব, নানান দার্শনিক চিন্তা ভাবনা, এই সমস্ত কিছুই এত সুন্দর করে এই বইতে তুলে ধরা হয়েছে যে বইটা বারবার পড়তে ইচ্ছা করে। এই বইটা কারা পড়বেন? এই বইটা ছোটদের জন্য নয়, এবং একেবারে বিগিনার লেভেলের কিন্তু এই বইটা নয়, বেশ যথেষ্ট জটিলতা আছে এর মধ্যে। তো মোটামুটি একটু অ্যাডভান্স প্রাপ্তবয়স্ক পাঠক সবাই আমার মনে হয় তাদের এই বইটা পড়া উচিত, বিশেষ করে যারা ভালো সাহিত্য পড়তে ভালোবাসেন। আপনারা প্লিজ এই বইটা মিস করবেন না। তো বন্ধুরা, পড়তে থাকুন, দেখা হবে খুব শিগগির নতুন বইয়ের কথা নিয়ে। নমস্কার।